পপি, রত্না চৌধুরী ধীরে চোখ ঘুরে দাঁড়ান। তার থেকে ঠিক কিছুটা দূরে দাঁড়িয়ে রেহান। চোখ মুখ কেমন শুকনো লাগছে ছেলেটার। আরে রেহান, কিছু বলবি বাপ? পপি, আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। রত্নার কপালে ভাঁজ পড়ে, এক ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করেন। হ্যাঁ বল, কি হয়েছে? রেহান এদিক ওদিক তাকে আশেপাশে পর্যবেক্ষণ করে একটু এগিয়ে আসে, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে। বলবো, তবে এখানে নয়, ঘরে চলো পপি। রত্না চৌধুরীর বুকের কোথাও যেন হালকা কাঁপুনি দেয়। রান্নার কথা, ছেলেমেয়েদের নাস্তা, সবকিছু এক মুহূর্তে যেন ভুলে বসে। ধীরে ধীরে পেছনে ঘুরে ঘরের দিকে হাঁটা দেন তিনি। এক নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে চারিপাশের বাতাস। ঘরে ঢুকে বিছানায় গিয়ে শান্ত হয়ে বসেন। রেহান ভেতরে ঢুকে দরজাটা হালকা ভাজিয়ে দেয়, যেন বাইরে এক ফোঁটা শব্দ ভেতরে না আসে। হ্যাঁ, কি যেন বলছিলি? রত্না চৌধুরীর গলায় শান্ত স্বর, কিন্তু চোখে অনুচ্চারিত কৌতূহল। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন রেহানের দিকে। রেহান নিজেও কিছুক্ষণ চুপ করে থাকে, নিজেকে হালকা সামলে নিয়ে এগিয়ে এসে নিচু গলায় বলে। পপি, আমি তোমার কাছে কিছু চাইলে না করবে না নিশ্চয়? রত্না চৌধুরী হালকা হেসে ওঠেন, নিজের ডান হাত রাখেন রেহানের মাথায়, হালকা এলোমেলো করে দেন রেহানের চুলগুলো। আবারও শান্ত কণ্ঠে বলেন। পাগল ছেলে আমার, বল কি চাই তোর? মেহেরিন। কোনো প্রকার ভনিতা ছাড়াই উত্তর করে রেহান। এক মুহূর্তে যেন সময় থমকে যায়। রত্না চৌধুরীর মুখ ফ্যাকাশে হয়ে যায়, ঠোঁটটা কাঁপে একটু। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু শব্দ আটকে যায় গলায়। চোখে ভেসে ওঠে অজস্র স্মৃতি। মেহরিনের ছোটবেলার চুল বাঁধা, তার হাসি, তার অভিমান, তার ঠিক পর মুহূর্তে ভেসে ওঠে নির্ণয়ের করা পাগলামি। আচমকায় রেহানের থেকে ছিটকে সরে যায় রত্না চৌধুরী। কি? গলাটা কেঁপে ওঠে রত্নার, শুষ্ক ঢোক গিলে নেয়, জিহবা দিয়ে হালকা ঠোঁট ভিজিয়ে নেয়। রেহানের মাথা নিচু, ফ্লোরের দিকে দৃষ্টি রেখেই বলতে থাকে সে। আমি মেহেরিনকে ভালোবাসি পপি, অনেক দিন ধরে। রত্নার বুকের ভেতরে হঠাৎ কেমন যেন দম আটকে আসে, তার চোখ চলে যায় জানালার বাইরে। বিকেলের আলো যেন হঠাৎই ধোঁয়ায় ঢেকে গেছে। রেহান আবারও কিছুটা এগিয়ে যায় রত্না চৌধুরীর দিকে, কণ্ঠটা থরথর করে কাঁপছে, চোখে পানি চিকচিক করছে ছেলেটার। আমি মেহেরিনকে বিয়ে করব। পপি, প্লিজ পপি, তুমি না করো না। তুমি না বললে কেউ পাশে দাঁড়াবে না আমার। রত্না চৌধুরী চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন, ঠোঁটের কোণে এক টুকরো কম্পন, চোখে অদ্ভুত রকমের অশান্তি। মনে হয় যেন কোনো এক পুরনো কফিনের ঢাকনা খুলে গেছে, যার ভেতর আছে বিস্তৃত চাপা পড়া কিছু যন্ত্রণা, কিছু অভিশাপ। তার গলাটা শুকিয়ে আসে, বহু কষ্টে তিনি বলেন। রেহান, এ বিষয় নিয়ে আবার কখনো আমার সামনাসামনি হবে না তুমি। রেহান থমকে যায়। সে ভেবেছিল হয়তো মিসেস চৌধুরী তাকে শান্ত করবে, রোজাকে পেতে সাহায্য করবে। কিন্তু ফুপি। রত্নার কণ্ঠ এবার কঠিন, অবিচল। তিনি থমকে ওঠেন রেহানকে। আমি যা বললাম সেটাই শেষ কথা। মেহরিনকে নিয়ে এসব আর কখনো যেন না শুনি আমি। কিন্তু কেন? মেহেরিন আমার হলে সমস্যা কোথায়? রত্না এবার চোখের দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকান। বিকেলের আলো যেন ধূসর হয়ে এসেছে, যেন তার চোখে এক অন্ধকার ছায়া পড়েছে। সব জিনিস পাওয়ার অধিকার সবার থাকে না রেহান। তুমি যা চাইছো তা হবার নয়। রেহান হতবাক, মুখে কোনো কথা, মাত্র বলা কথাগুলো যেন হজম করতে পারে না সে। তুমি কি বলতে চাইছো ফুপি? রত্না চৌধুরীর চোখের দৃষ্টি জানালার বাইরে স্থির, কিন্তু কণ্ঠস্বর যেন ছুরির মতো কেটে যায় বাতাস। নির্ণয় আর রোজার বিয়ে অনেক আগেই হয়েছে রেহান, সেই ছোট্টবেলায়, যেটা চাইলেও আমি অস্বীকার করতে পারবো না। রোজার জীবনে বিন্দুমাত্র সিদ্ধান্ত তো দূর, নির্ণয়ের অনুমতি ছাড়া ওর গায়ে হাত লাগানোও নিষেধ। রেহান থমকে যায়, কিছু সময় নিশ্চুপ থাকে। সময় বয়ে চলেছে, বুকের কোথাও যেন হারানো ঘন্টা তাল বাজিয়ে যায়। কিন্তু এই বিয়ের তো। হাত উঁচিয়ে থামিয়ে দেয় রত্না চৌধুরী। জানালা থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড়ায় রেহানের দিকে। আমি জানি তুই কি বলতে চাইছিস। তাহলে কেন ফুপি আমি ওকে পাবো না? রত্না চৌধুরী কিছু বলতে যাবে, তার আগে থামিয়ে দেয় রেহান। ভেজা গলা হঠাৎ গম্ভীর হয়ে ওঠে তার। আমার রোজকে চাই, যেভাবেই হোক। তুমি নিশ্চয়ই চাও তোমার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। মেয়েকে নিজের কাছে চাই তোমার। হঠাৎ এত সময় শক্ত খোলস যেন মুহূর্তে নরম হয়ে আসে, ধূপ করে ওঠে রত্না চৌধুরীর বুকে। নিজের মেয়েকে ছুতে না পারার, কাছে আনতে না পারার মতো কষ্ট হয়তো দুনিয়ার কোথাও নেই। বুকের মানিকরে বুকে রাখতে মাদের কত না আহাজারি। রেহানের মুখে যুদ্ধ জয়ের হাসি, তীর যেন ঠিক নিশানায় লাগিয়েছে সে। মুখে হাসি লুকিয়ে ডোজ আরও কিছুটা বাড়িয়ে তোলে সে। আমি শুধু মেহেরিনকে চাই ফুপি, তুমি আজই সকলের সামনে আমাদের বিয়ের কথা বলবে প্লিজ, বাকিটা আমি সামলে নিব। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে রত্না চৌধুরী, শান্ত চোখে তাকায় রেহানের দিকে, তারপর নরম স্বরে বলে। তুই পারবি নির্ণয় থেকে আমার মেয়েকে আমার কাছে এনে দিতে? রেহান মাথা ঝাঁকিয়ে উত্তর জানিয়ে বিদায় হয় ঘর থেকে। চোখ থেকে দু ফোঁটা পানি ঝরে পড়ে রত্না চৌধুরী। রেহান চলে যেতে তিনিও বেরিয়ে পড়েন ঘর ছেড়ে।
ধীরে ধীরে সূর্য সেন মুখ লুকাচ্ছে প্রকৃতির কোলে। দিনের শেষ আলো ছুঁয়ে যাচ্ছে তাল নারিকেলের মাথা। আকাশে দেখা মেলে লাল কমলা রঙের এক মোহময় রেখা। পাখিরা ফিরছে তাদের নীড়ে। আজানের ধ্বনি যেন জানিয়েছে যাচ্ছে সন্ধ্যা নামার খবর। নীরকুঞ্জ যেন আজ আসর জমেছে। সন্ধ্যার নরম আলোয় স্নান করা হলরুমে যেন এক অন্যরকম প্রাণচঞ্চল্য পরিবেশ। এক এক করে শাড়ি বেঁধে বসেছে সকলে। বাদ যাননি বাড়ির বয়োজ্যেষ্ঠরা। রওশনারা চৌধুরী আর রায়হান চৌধুরী যেন সামিল তাতে। কত শত গল্পের পুরনো স্মৃতিতে মুখরিত হলরুম। রায়হান চৌধুরী এই গল্প বলছেন, আয়ান রিধিমা ত্রিধা যেন মন দিয়ে তা শুনছে। রোজা বসেছে এক ঝুড়ি চিপস চকলেট নিয়ে, তবে তা নিয়ে দুই ভাই বোনের মারামারি। আমাদের হিরো সাহেব তিনি আবার এসব থেকে 10 হাত দূরে। নিজের দামি ফোনে গেম খেলায় মেতে রয়েছে সে। গল্পের মাঝে প্লেটে প্লেটে সাজানো নানান রকমের স্ন্যাক্স সাথে হাজির হন নাজমা চৌধুরী। তিনিও যেন শিং ভেঙে যোগ দেন বাছুরের দলে। রায়হান চৌধুরী আসর জমিয়েছে। গল্প জুড়ে দিয়েছে নিজের বাপদাদা পৈতৃক বাড়ি সম্পত্তির এসব কিছুই। পুরো বাড়িগুলোর ভয়ঙ্কর রহস্য সব মিলিয়ে বেশ জমেছে সব। মাত্রই ডেরি মিল্ক চকলেটে এক কামড় বসিয়েছে রোজা। হঠাৎ ফোনের আসা টুং করে বাজা মেসেজের শব্দে চকলেট থেকে মনোযোগ সরে যায় তার। হাতে নেয় পুতুল মোড়ানো ব্যাক কভারের ফোনটি। ফোন স্ক্রিনে স্পর্শ করে মেসেজে ঢুকতে মুখে ফুটে এক মিষ্টি হাসি। রোজ পাখি। লেখাটা পড়েই যেন বোঝার বাকি থাকে না মেসেজের মালিক আসলে কে। চকলেট সোফায় রেখে দ্রুত মেসেজে রিপ্লাই করতে জামায় হাত মুছে টাইপিং করতে থাকে রোজা। হুম। ছোট এক উত্তর লিখে সাথে কয়েকটা লাভ ইমোজি পাঠিয়ে দেয় রোজা। অপর প্রান্তের উত্তরের আশা না করে আবারও মনোযোগ দেয় চকলেট খাওয়ায়। রোজ পাখি। আবারও সেই মেসেজের শব্দ। চকলেট মুখে পুড়ে নির্ণয়ের দিকে তাকায় রোজা। নির্ণয়ের চোখে চোখ পড়তেই টুক করে চোখ টিপে দেয় নির্ণয়। কেমন যেন লজ্জা লজ্জা লাগে রোজার। পড়ে থাকা ফোন হাতে তুলে আবারও উত্তর লেখে সে। হুম। You're looking so hot. I feel something. কান দিয়ে রীতিমতো ধোয়া বেরোচ্ছে রোজার। লজ্জায় যেন গাল পুরো টমেটো হয়েছে। এই বুঝি টোকা দিলেই রক্ত বেরোবে। আবারও মেসেজ আসে। Honey, এবার আর কোনো উত্তর পাঠায় না রোজা। চুপ করে তাকিয়ে থাকে ফোনের দিকে। নির্ণয় যেন আবারও লিখছে কিছু। I need you among my arms. নির্লজ্জ। মেসেজের উত্তর দিতে যেন লজ্জায় মুখ লুকিয়ে নিয়েছে রোজা। নির্ণয় খেয়াল করে তার প্রেয়সীর লজ্জা মাখা মুখটি। মুচকি হাসি ফুটে ওঠে তার মুখে। ইস, রোজা যদি দেখতো সেই হাসি নিশ্চিত বলতো, আমি শেষ নির্ণয় ভাই, আপনার ওই সাদা দাঁতে মুচকি হাসি খুন করেছে আমায়। সব পুরুষই তার শখের নারীর কাছে নির্লজ্জ মেরে যান। পুরুষ নির্লজ্জ বলি না জনসংখ্যা বাড়ে। অসভ্য পুরুষ। রোজ পাখি। আবারও সেই মধুর ডাক, যা কিনা হৃদয়ের সবচেয়ে নরম তারে ছুঁয়ে যায়। মন যেন মুহূর্তে গায়েবী পথে হারিয়ে যায়। যে ডাক শুনে রোজার বুকের বা পাশে থাকা হৃৎপিণ্ড একটু দ্রুত বিট করে। যে ডাকে উত্তর ফেরাবার ক্ষমতা হয়তো রোজার নেই। রোজা উত্তর করে, হুম। একটু বেশি দুষ্টুমানি করলে কি খুব বেশি হয়ে যাবে জান? একবার কতগুলো রাগের ইমোজি পাঠায় রোজা। সে যতগুলো রাগের ইমোজি দিয়েছে প্রতি উত্তরে বিপরীতে যেন চুমুর ইমোজি পাঠিয়েছে নির্ণয়। রোজা অবাক মুখে হা হয়ে গিয়েছে। মুখ বন্ধ করে বেয়াদব, নাহলে টয়লেট থেকে মাছি এসে মুখে ঢুকে তোর গু তোকেই খাওয়াবে। মেসেজ পড়ে যেন চোখ দুটো গোল গোল হয়ে যায় রোজা। টুপ করে বন্ধ করে মুখ। আশেপাশে তাকে নিজেকে শান্ত করে মেসেজ লিখে, আপনার মুখে গু পড়ুক, আপনাকে গু দিয়ে গোসল করানো উচিত, তবে যদি মাথা থেকে টয়লেট গবেষণা বের হয়। মিটমিটিয়ে হাসে নির্ণয়ের আগে হালকা ঘি ঢেলে আবারও মেসেজ লিখে, একটু বেশি দুষ্টামনি করলে কি? আসলে একটু কম্বল ডান্স করি। হঠাৎ রত্না চৌধুরীর ডাকে সবার মনোযোগ যেন তার দিকে চলে যায়। সকলের নজর এখন তার উপরে সীমাবদ্ধ। নির্ণয়, রোজা তারাও যেন কৌতূহল নিয়ে তাকিয়েছে রত্না চৌধুরীর মুখের দিকে। রত্না চৌধুরী এবার চোখ বুলিয়ে নেয় নির্ণয়ের দিকে। কিছু বলবে ছোট বউ? বাবা, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আপনাদের। এখানে যেহেতু ছেলে মেয়েরা উপস্থিত, ভাবছি এখন বলি। এত নাটক না করে আসল কথাটা বলো তো আম্মু। বিরক্তি মুখে রত্না চৌধুরীর দিকে তাকিয়ে কথাগুলো বলে রিয়ান। রত্না চৌধুরী রিয়ানের দিকে তাকিয়ে ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে। নিজের পেটের ছেলে কিনা মাকে বিরক্ত ভাবে। রিয়ান, এভাবে বলছো কেন মাকে? কি হলো ছোট বউ, বলো কি বলবে? আমি আবার অন্যত্র রোজার বিয়ে দিতে চাই। হঠাৎ মুহূর্তে যেন শান্ত হয়ে গেল পুরো পরিবেশ। এত সময়ের মুখরিত পরিবেশ এক নিমিষে শান্ত হয়ে ওঠে। চারিপাশের কোলাহল থেমে গিয়ে নিস্তব্ধতা এসে বসে পড়ে ঘরের কোণে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটুকু যেন কানে বিঁধে যাচ্ছিল এখন। বাতাস চলাচল করছে ঠিকই, তবে তাতেও যেন একটা ভার জমে ওঠে অদৃশ্য, কিন্তু টের পাওয়া যায়। কারো মুখে কথা নেই আর। এক নিমিষে যেন ঘর জুড়ে নেমে এলো এক চাপা আতঙ্ক। একটা অদৃশ্য চোখ যেন সবার উপর নজর রাখছে, এমনই এক অনুভূতি। কি বলবে ছোট বউ? রওশনারা চৌধুরীর অবুঝ কথায় হালকা ভরকে যায় রত্না চৌধুরী। তবু আজ শান্ত সে, একদম কঠোর। আমি রোজার অন্যত্র বিয়ে দেব। ছোট মা,
কেন হয়তো মেয়াদোত্তীর্ণ খাবার খাইয়ে নিষ্পাপ এক ছেলের পেট খারাপ করতে চাইছো বলো তো? নীরবতার মাঝে নির্ণয় বলা কথাগুলো যেন প্রাণ নিয়ে আসে হলরুমে। রিয়ান হালকা মুচকি হাসে, সকলে ঠোঁট চেপে কেমন হাসছে। রত্না চৌধুরী আশেপাশে একবার তাকিয়ে দেখে সকলের মুখভঙ্গি। কি বলছো কি এসব? বলছি মেয়াদোত্তীর্ণ খাবার সেল করে মারতে চাইছো। এত যখন বিজনেস করার শখ, তা চাচুর বিয়েটা আবার দেওয়া হোক, কি বলো সকলে? এবার যেন মুখ টিপে হাসছে সকলে, রোজা নিজেও তাই। অসভ্য, নির্লজ্জ ছেলে, কি বলছো এইসব? তা আমার মুরগি আপনি সেল করে ভাগে দিবেন, আমি বুঝি আঙুল খাবো? কে তুমি? আমি তো আপনার ছোট মুরগির বাচ্চার স্পেশাল ভিটামিন। হোয়াট? ও ছোট মা, তোমার মুরগির বাচ্চাকে নাদুস নদুস বানাতে কেবল আমার এক ডোজই যথেষ্ট, যে অলরেডি প্রয়োগ করা হয়েছে। ফলাফল পেতে একটু অপেক্ষা করুন। এই ছেলে, কি বলছো এইসব? পাত্রকে? বাবা, আপনি অনুমতি দিলে রেহানের সাথে আমি রোজার বিয়ে দিতে চাই। এটা রোজার বাবা ফিরলে তাকেও জানানো হবে। হবে না, হবে না। কুকুরের পেটে কি ঘি হজম হবে না আম্মু? রিয়ান, আমারে ধমকে লাভ নেই। তোমার ওই লেজ কাটা ভাইপোকে আমার বোনের থেকে দূরে রাখো, নয়তো প্যাকেট করে রাস্তায় কুকুরের মাঝে তার মাংসের তেহেরি বিতরণ হবে। নিস্তব্ধ পুরো হলরুম, কারো মুখে যেন কোনো শব্দ নেই। হঠাৎ যেন এক অদৃশ্য ভার চেপে বসেছে ঘরের উপর। সবার চোখ এখন এক জায়গায়। রত্না চৌধুরী হলরুমের একপাশে দাঁড়িয়ে আছেন, তিনি চোখে আগুন, মুখে রাগের ছায়া, ঠোঁট দুটি কাঁপছে হালকা, আর নাক দিয়ে বেরিয়ে আসছে গরম নিঃশ্বাস, একদম যেন ফোঁস করে ফনা তোলা সাপের মতো। তার চোখের চাহনিতে যেন ভস্ম করবে সবকিছু। অসভ্য ইতর ছেলে পেটে ধরেছি। পুরো ঘর ভর্তি মানুষের সামনে ইজ্জতের মুড়ি মাখা বানিয়ে বিলি করেছে। রাগে গজগজ করতে করতে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছেন তিনি। একদম ঠিক মাদার ইন্ডিয়া। তোমার সোকল্ড মাল পোয়া মানে ভাইয়ের পোলা ছাড়া আমরা সকলেই তো। এই যেমন ধরো, ভাই হলো অসভ্য, রোজ তো অবাধ্য মেয়ে, আমি ইতর। তা তোমার দুধ ধোয়া তুলসী পাতা সিরাপ খানি কোথায় ডাকো একটু। তার গোবর মুখ না দেখে, আচ্ছা, তার গোবর মুখ না মানে চাঁদ মুখ খান দেখে কলিজা ঠান্ডা করি। ভবিষ্যতে ওর কবর তো আমাকে বানাতে হবে। কবর মানে? ও থুকু, ভুল হয়ে গেছে, কবর না, ওইটা হবে কাপড়, মানে বিয়ের শেরওয়ানি আর কি। সকলে মুখ চেপে হাসছে। রায়হান চৌধুরী হাসতে হাসতে প্রায় কাশি উঠে গেছে। রিধিমা দ্রুত এগিয়ে গিয়ে পানি দেয়। বড্ড পেকেছে দেখেছি। তা পাকবে না, তা পাকবে না। গাছ যেমন ফল তো তেমনই হবে, তাই না ছোট মা, বলো? একদম সঠিক ব্রো। নির্ণয় বলা কথা টোন টেনে উত্তর করে রিয়ান, মুখে খুশির চলো। পুরো হলরুমে যেন কোনো সিনেমা চলছে, আর সকলে বসে মজা লুটছে। কাদো কাদো গলায় রত্না চৌধুরী বলেন, বংশের বড় সন্তান যেদিকে যায় বাকিগুলো একই পথে হাঁটে, তা যেন নিজের চোখে দেখছি। কি দেখছো আম্মু? আমার পুরা কপাল। এমা, তোমার কপাল কিভাবে পুড়েছে? মেডিসিন লাগিয়েছো? আল্লাহ, ডাক্তার, অ্যাম্বুলেন্স, হসপিটাল, কে কোথায় আছো? জলদি উড়ে এসে আমার মাকে আইসিইউতে ভর্তি করে স্যাভলন দিয়ে ব্রেন পরিষ্কার করে আনো। ধুর। রিয়ানের বলার প্রতিটা কথা যেন সূচের মতো বিচ্ছে রত্না চৌধুরীর শরীরে। তিনি আর তর্কে না পেরে দ্রুত পায়ে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে যান। রত্না চৌধুরীর স্থান ত্যাগ করতে নিঃশ্বাস চেপে রাখা পুরো ঘরে হাসির রোল পড়ে যায়। এক একজন প্রায় হাসতে হাসতে উল্টে পড়ছে। কেউ সোফায় গড়াগড়ি খাচ্ছে, কেউ পেছন ফিরে মুখ চাপা দিয়ে হাসছে, আবার কেউ রীতিমতো চেয়ার ছেড়ে নিচে পড়ে গেছে। সকলের হাসিতে রিয়ান কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, যা বাবা, কি করলাম এমন? আমি তো শুধু মায়ের জন্য আইসিইউ রেডি করতে বলেছিলাম আর কি। হঠাৎ কানে টান অনুভব করাতে ব্যথায় কুকিয়ে উঠে রিয়ান। উল্টে ঘুরে হাতের মালিককে খুঁজতেই নজরে আসে নাজমা চৌধুরী। আহ, বড় মা লাগছে কিন্তু। আমি এখন বড় হয়েছি, মানে আমার একটা মান সোলেমান আছে আর কি। তোর আবার মান সম্মান? খুব ফাজিল হয়েছিস। মার পেছনে এইভাবে কে লাগে শুনি? আহা বড় বউ, আমার দাদু ভাইয়ের ব্যথা লাগছে তো, ছাড়ো তো, বাচ্চা ছেলে, এই বয়সে মজা না করলে কবে করবে শুনি? রসনারা চৌধুরী আদুরে কথায় রিয়ান কান ছেড়ে পাশে দাঁড়ায় নাজমা চৌধুরী। কানে ছাড়া পেতে নিজের হাত বুলাতে লাগে রিয়ান। এটা না হলে আমার ডার্লিং। লাভ ইউ সুইটার আম্মা। দূরে গিয়া মর যা, খালি আমার বউয়ের উপর নজর। চলো তো গিন্নি, আমরা বরং ঘরে গিয়ে বসি। রিয়ানের করা কর্মকাণ্ডে যেন জেলাস রায়হান চৌধুরী অতি দ্রুত বউয়ের হাত ধরে হাঁটা ধরেন নিজের ঘরের দিকে। নাজমা চৌধুরী আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে চলে যান নিজের ঘরে। আহ, এতক্ষণে একটু শান্তির দেখা পেলাম। সকলে বিদায় হতে সোফায় গায়ে নিয়ে হাঁপ ছাড়ে রোজা, যেন এতক্ষণ কেউ জোর করে মুখে টেপ পেঁচিয়ে দিয়েছিল। মাত্রই মুখ খোলা পেয়েছে, শান্তিতে একটু কার্টুন দেখবে ভেবেই যেই না টিভি রিমোট হাতে নেবে, ঠিক তখনই এক শান্ত কণ্ঠ হয়ে থমকে যায় সে। কেউ যদি একটু কফি খাও তো,
তাহলে হয়তো আমার শরীরে শক্তি পেতাম। আপাতত আমি ভীষণ দুর্বল। পুরো ঘর যেন থমকে গিয়েছে। সকলে গোলগাল আলুর মতো চোখ করে তাকিয়ে আছে নির্ণয়ের দিকে। তারা ভাবছে আসলে কি শুনেছে তারা। রোজা নিজেও যেন কোথাও হারিয়েছে। হাতে মুষ্টিবদ্ধ রিমোট থমকানো, তবে দৃষ্টি নির্ণয়ের চোখে। আই নো আমি হ্যান্ডসাম, তাই বলে সবাই চোখ দিয়ে গেলে গেলে খাবে? মাত্রই পানিতে এক চুমুক দিয়েছিল রিয়ান। নির্ণয়ের বলা কথায় যেন পানি তার নাকে মুখে উঠে যায়। বেচারা কাশতে থাকে, ধ্যান ভাঙে সকলের। রিধিমা এগিয়ে গিয়ে মাথায় ফু দিতে থাকে রিয়ানের। রোজ, নির্ণয়ের ডাকে রিয়ানের থেকে চোখ সরিয়ে আবারও নির্ণয়ের দিকে তাকায় রোজা। চোখ দুটো কুচকে ফোঁস করে এক নিঃশ্বাস ছেড়ে উত্তর করে, কি? অনলি 5 মিনিট সময়, ছুটে গিয়ে দৌড়ে কফি বানিয়ে আনবে। আমি পারবো না। 3, 2, 1, your time starts now. পারবো না বলছি তো। Black coffee without sugar. ও ভাইজান। রোজার ডাকে চোরের মতো এদিক ওদিক তাকাতে থাকে রিয়ান, যেন সে এই দুনিয়াতেই নেই। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই কানে আসে না তার। এদিকে রোজা কাঁদো কাঁদো ফেস দেখে মায়া হয় রিধিমার। এগিয়ে এসে বলে, বলছি কি ভাই, রোজ থাক, আমি বাকি কথা বলার আগে চোখ পাকায় নির্ণয়। মাঝপথে থেমে যায় রিধিমা। রোজা অসহায় ফেস বানিয়ে উঠে দাঁড়ায়, পা এক ঝাড়া মেরে হেঁটে যায় কিচেনে। বেশ কিছু সময় পর কফি হাতে আবারও হলরুমে ফিরে আসে রোজা। সকলে যেন তার অপেক্ষায় ছিল। একটু একটু স্লো মোশনে হেঁটে হেঁটে নির্ণয়ের কাছে এসে দাঁড়ায়। সে হাতে থাকা ব্ল্যাক কালারের কফির কাপ এগিয়ে ধরে নির্ণয়ের সামনে। নিন ধরুন। তা গয়ফুটে বিষ মিশিয়ে এনেছিস আমাকে মেরে ফেলে আমার সব সম্পত্তি মালিক হতে? ভরকে যায় রোজা। আসলে সে কোথায় রয়েছে এটা দেখতে এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান পর্যবেক্ষণ করে নেয়। না, সে তো তার বাসায় আছে। তবে এটা কি শুনলো, ঠিক শুনেছে কি? নিশ্চিত ওদের নির্ণয়ের দিকে তাকিয়ে থাকে। বল, কয় ফুটে দিয়েছিস আমাকে মারতে? 20 না, হারপিক দিয়েছি 3 ফোঁটা। মরবেন না, একটু শুধু পেটটা জ্বলবে, এই আর কি। এখন খাবেন নাকি ফেলে দিব? আগে একটু খেয়ে দে। কি? আর কফি আগে তুই একটু খা। তোকে বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। কি দিতে কি দিয়েছিস? রাগে দুঃখে রোজার এখন চোখে থুতু দিয়ে কাঁদতে ইচ্ছা করছে। দাঁত কিরমির করতে করতে চুমুক দেয় কফিতে। তবে মুখে নিতে চোখ দুটো অটোমেটিক বড় হয়ে যায়। কোনো মতে ঢোক গিলে চেঁচিয়ে উঠে সে। ইয়ক, চিতা। ছো মেরে রোজার হাতের কফি কেড়ে নেয় নির্ণয়। যেন বেশি দেরি হলে তার ভাগ্যে কফি জুটবার নয়। এক চুমুক শেষ করে পুরো কফি। সকলে যেন হাঁ করে তাকিয়ে আছে নির্ণয়ের কর্মকাণ্ডে। ভাই আস্তে খা, গলা আটকে মরবি তো। আয়নের কথার তৎক্ষণাৎ কোনো উত্তর করে না নির্ণয়। পুরো কফি শেষ করে বলে ওঠে, অমৃত, এত মজার কফি আমি জীবনেও খাইনি। আমি ধন্য হলাম আপনার প্রশংসায় মহারাজা। এবার অনুমতি দিলে আমি আসি। এত যা যা করছিস কেন? ঘরে নিশ্চয়ই কেউ বসে নেই তোর জন্য। বিরক্ত হলে এগিয়ে যায় রোজা। মুখ পুরোটাই ঝুলিয়ে দিয়েছে সে। জি বলুন। একটু ঘর ম্যাসেজ করে দে, ভীষণ ব্যথা। খেতে দিলে শুতে চায়। রাগে কটমট করছে রোজা। একরাশ বিরক্তি যে তার সর্বশরীর দখলে নিয়েছে। নাক দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে সে। আমি আবার শুয়ে খেতে ভীষণ এনজয় করি। তুই বললে আমি ঠিক অন্যভাবেও খেতে পারি। নিউ পজিশন, নিউ স্টাইল। টু মাচ নির্লজ্জ। বাঁকা হাসে নির্ণয়। ঠোঁট গলিয়ে পড়া অসম্ভব সুন্দর। সে হাসি যেন আজ আর আড়াল হয় না রোজার চোখের। মুগ্ধ হয়ে তাকিয়ে রয় সে। পুরো ঘর স্তব্ধ। মুহূর্তে শিরশির এক হাওয়া বয়ে যায় পুরো ঘর জুড়ে। শীতল করে একটি অশান্ত মন। দে না রোজ, দেখ দেখ, ভীষণ ব্যথা করছে। আমলো যা ঢং দেখলে আর বাঁচি না। আমি ফ্রিতে কোনো কাজ করি না নির্ণয় ভাই। হ্যাঁ জানতাম, স্বার্থপর। সে তুমি যাই বলো, কাজ করে নিতে হলে পারিশ্রমিক আমার চাই। তো বলুন কি চাই? আউটিং। দুটো কণ্ঠ যেন একসাথে খুশিতে গদগদ হয়ে চেঁচিয়ে উঠে থতমত খায় নির্ণয়। ত্রিধা মুখে হাত চেপে ধরে। নির্ণয় একবার ত্রিধা আরেকবার রোজার দিকে তাকাচ্ছে। আর কি? হাজি বিরিয়ানি খাওয়াবেন, শুধু এতটুকুই। ব্যাস এতটুকু? হ্যাঁ, আমাকে কি তোর ফকিনে মনে হয়? তুই চাইলে স্ট্রবেরি চকলেটও নিতে পারিস। আই নো ইউ লাইক স্ট্রবেরি। ইস কি রোমান্টিক। ত্রিধার কোথাও মনোযোগ ক্ষুণ্ণ হয়। ত্রিধার কথায় মনোযোগ ক্ষুণ্ণ হয় সকলের। এতক্ষণের পুরো নাটকগুলো যেন মনোযোগ দিয়ে দেখছে তারা। নির্কুঞ্জে আসার পর দূরে কোথাও তেমনভাবে বেরোয়নি তারা। যাক, এবার প্ল্যান সাকসেস। আজকেও রাজি হলো না বলে, নয়তো স্ট্রবেরি চকলেট কেনার টাকা আমারও কম ছিল না। তাহলে ওলে ওলে, ওরে গুদু গুদু বাচ্চুলে, কষ্টে আমার চুইচাইট করতে মনে ধরছে। তো করগে যা, আমরা একটা 40 খাই। বিশ্বাস কর, তোর 40 পেট পুরে খাবো। মজু কেনা টাকা না হয় আমি দিব। ড্রেনের পচা পানি খা তেলাপোকা। তেলাপোকা। ত্রিধার মুখে তেলাপোকা শুনে চেঁচিয়ে উঠে রোজা। মুহূর্তে পুরো ঘর কাঁপিয়ে দেয় তার গলার আওয়াজে। রিয়ান দু হাতে চেপে ধরে নিজের কান। সকলে অবাক, কি বুঝতে চায় সকলে। আস্তে ছিল শোনা, এখানে রোমান্স নয়, গল্প চলছে।
তোমার আওয়াজ তো বদ্ধ ঘরেই মানায়। নির্ণয় ভাই, হো হো করে মুহূর্তে হেসে উঠে সকলে। রোজা যেন বেশ লজ্জা পেয়ে যায়, কারোর সাথে কোনো কথা না বলে বড় বড় পা ফেলে রুমের দিকে পা বাড়ায় সে। ভোরের সকালটা যেন আজ ভীষণ অন্যরকম। সূর্যটা ধীরে ধীরে যেন নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। আকাশের কোণে ছড়িয়ে পড়ছে সোনালি আভা, পাখিরা একটানা ডাকছে। আর চারিপাশটা যেন নিঃশব্দ এক আশীর্বাদের মতো লাগছে। প্রকৃতি আজ যেন নতুন করে শ্বাস নিচ্ছে। সকাল সকাল যেন রোজার ঘরের উপর বয়ে গিয়ে বেশ বড়সড় একটা ঝড়। কাবার থেকে একটা 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 করে ড্রেস মাটিতে ছুঁড়ে বিছিয়ে সেগুলোর উপর বসে কালার ম্যাচিং করতে বসেছে রোজা। তবে এত কাপড়ের মাঝেও পছন্দসই কিছুই যেন খুঁজে পাচ্ছে না সে। একটা একটা করে গায়ে জড়িয়ে আবারও ছুঁড়ে মারছে এদিক সেদিক। মাত্রই ঘুমে আড়মোড়া ভেঙে ঘর থেকে বেরিয়েছিল রিয়ান। চোখে মুখে এখনো ঘুমের ছাপ, শরীরে ক্লান্তির ঢেউ। কিন্তু রোজার ঘরের সামনে এসে হঠাৎ পা থেমে যায়। তার ভেতর থেকে আসছে অসংলগ্ন কিছু আওয়াজ। একটু কান পাততে বোঝা যায় রোজা একা একা কিছু বলছে না, বলছে না। যা বাবা, পাগল টাগল হলো নাকি? নিজে নিজে বক বক করে দরজার পর্দা সরিয়ে রুমের ভিতর কিছুটা উকি দেয় রিয়ান। তবে ঘরের অবস্থা দেখে তার মাথায় হাত। আশেপাশে না তাকিয়ে ঘরে ঢুকে রোজার মাথায় এক টোকা দেয় সে। সকাল সকাল কোন ভূতে আচর করেছে তোকে? মাথায় ব্যথা অনুভব হতে উল্টো ঘুরে যায় সে। পেছনে রিয়ান রোজার বিছানায় বসতে বসতে আবারও জিজ্ঞাসা করে, কি হয়েছে? কি সমস্যা একবার শুধু বল, তুড়ি মেরে সব সমাধান করে দেব। আসছে, আমি পারছি না, তুই পারবি ঢং। বলেই দেখ। লাগবে না শর্ত। ওকেই ভালো ভেবে সাহায্য করতে চেয়েছি, না নিলে নাই, আমি জায়গা। কথা শেষ করে রিয়ান উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা ধরে। রোজা তখনও বসা। কিছুটা এগিয়ে যায় রিয়ান, তবে পেছন থেকে আসা মৃদু কণ্ঠে থেমে যায় সে। ও ভাইজান। উল্টে ঘুরে আবারও রোজার দিকে তাকায় সে। ঠোঁটে বাঁকা হাসি, কণ্ঠে নমনীয়তা এনে বলে, কান খোলা আছে, বলতে থাক, আমি শুনছি। বলছিলাম কি, চুলায় মাংস কষিয়ে পানি দিয়ে 20 মিনিট রান্না করে যেই কালারটা আসে, ওই কালারের চুড়িদারের সাথে কি কালার ওড়না ভালো লাগবে বলো তো? থতমত খায় রিয়ান। এ আবার কেমন প্রশ্ন? বেশ কিছু সময় ভাবতে থাকে সে। হঠাৎ টিউবলাইট জ্বলে উঠে তার মাথায়, হাতে চুটকি বাজিয়ে বলে, মাংস দিয়ে ভাত খেয়ে হাগু করার পর যেই কালার আসে, সেই কালারের ওড়না একদম পারফেক্ট। বাহ বাহ, কিয়া বাত! এত সুন্দর কালার সেন্স, তোমাকে তো জুতার নোবেল দেওয়া উচিত ভাইজান। ঠিক ঠিক ঘড়ির কাঁটা সময় প্রায় 10:35। হল রুমে ঝিম ধরে বসে বসে অপেক্ষার প্রহর গুনছে সকলে। কেউ যেন শরীর ছেড়ে দিয়েছে সোফার গায়ে, কেউ কেউ বসে ঝিমোচ্ছে। রিয়ান বিরক্ত, বারবার তাকাচ্ছে ঘড়ির দিকে, আবার ঠিক পর মুহূর্তে দৃষ্টি দিচ্ছে সিঁড়ির দিকে। রাগে অলমোস্ট নাকের ডগা ফুলে উঠেছে। ঘন ঘন নিঃশ্বাস টেনে শান্ত করছে নিজেকে। এই মেয়ে কি আদৌ নামবে? রিল্যাক্স মুডে ফোনের দিকে তাকিয়ে রিয়ানের দিকে ছুড়ে দেওয়া কথা যেন বারুদের মতো ধোঁয়ার সৃষ্টি করে রিয়ানের আশেপাশে। নাক কুচকে নির্ণয়ের দিকে তাকিয়ে ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে রিয়ান। একটা মানুষ 3 ঘন্টা ধরে কি রেডি হচ্ছে বুঝি না বাবা। প্রায় 10:43। এবার যেন ধৈর্য হারা হয়ে উঠেছে সকলে। তাদের মনের বেহাল দশা। হঠাৎ কানে আসে গুনগুন গানের শব্দ। ওই যে ওই গানটা, আমি মিস ক্যালকাটা, চাইনা দিতে টিপস। আসেন আসেন রানী আমার, শুধু রানী না, মহারানী। আপনার প্রজারা আপনার অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছেন রানীমা। দয়া করে এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। খামোশ! তোমার এত বড় স্পর্ধা! তুমি চণ্ডীগড়ের রানীর পথ আটকাও, এক্ষুনি তোমার মুন্ডু কাটা হবে। বলেই হি হি করে হাসতে শুরু করে রোজা এক পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামছে সে। পরনে কালো জিন্স, সাথে মিষ্টি কালার টি শার্ট, চুলগুলো দুপাশে বেনুনি করে ফেলানো, যাতে ঝুলছে হ্যালো কিটি দুটো রাবার ব্যান্ড। রোজা 2 বেনি টেনে হেলে দুলে নিচে নামতেই রিয়ান এগিয়ে গিয়ে মাথায় টোকা মেরে চিবিয়ে চিবিয়ে বলে, ফাজিল মেয়ে, একটা জিন্স আর টি শার্ট পরতে তোমার এত সময় লেগেছে? পাক্কা 3 ঘন্টা। আসলে হয়েছে কি জানো ভাইজান, আমি তো রেডি হচ্ছিলাম, তবে কি পরবো এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি। রোজার কথায় যেন উপস্থিত সকলে অবাক হয়ে রয়েছে। তাদের মুখ চোখ যেন রসগোল্লার চেয়েও কম না। আরে গাইজ, মুখ বন্ধ করো, আশেপাশে ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে। মুখে ঢুকে গেলে আবার জ্বর ধরেছে, তাই মুখ বন্ধ রাখো। রোজার কথায় যেন কাশি উঠে যায় আয়ানের। খুব খুব করে কাশতে থাকে সে। এক হাতে মাথা হাত দিচ্ছে তো এক হাতে গলা ধরছে সে। নির্ণয় এবার ফোন ছেড়ে উঠে বসে সামনে থাকা পানির গ্লাস হালকা ঠেলে এগিয়ে দেয় আয়ানের দিকে। পানি পেয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো পানি শেষ করে বেচারা। পরিস্থিতি স্বাভাবিক হতেই রোজা দুহাত কোমরে দিয়ে মঞ্চ কাঁপানো ভঙ্গিতে দাঁড়ায় সিঁড়ির শেষ ধাপে। গলাটা একটু খাকারি দিয়ে বলে, আচ্ছা হয়েছে, এবার বেরো তো নাকি? চলো চলো সবাই, রাজসভা ভাঙো তো। তার ভাবভঙ্গিমা দেখে মনে হয় যেন সত্যি কোনো রানীমা তার প্রজাদের নিয়ে বিজয় যাত্রায় বেরোচ্ছে। রিয়ান ফোঁস করে বলে, তুই না থাকলে জীবনটা বেশ শান্ত হতো রে, অত্যাচার মুক্ত হতাম। রোজা মুচকি হাসে, চোখগুলো কিছুটা পিচ্ছি পিচ্ছি হয়ে গিয়েছে। ভ্রুজরা কুচকে হেয়ালি স্বরে বলে,
আমার মতো ঝড় না থাকলে তোমাদের জীবনে ধুলোও উঠতো না ভাইজান। সকলে এবার একে একে উঠে পড়ছে, কেউ ফোন খুঁজছে, কেউ ব্যাগ সামলাচ্ছে, কেউ আয়নার সামনে শেষবার চোখ বুলিয়ে নিচ্ছে। আহারে, ঘুমটা শেষ হয়নি। আপনি চাইলে আরেক দফা ঘুমিয়ে নিতে পারেন। মোটা তবে কেয়ারিং শান্ত স্বর কানে আসতেই তলপেটে যেন হাজারো প্রজাপতি উঠতে শুরু করে রোজার। এক এক করে বেরিয়ে পড়ে সকলে, একটু একটু করে এগিয়ে আসে নির্ণয়। রোজার কাছে আসতে ঠিক পেছন থেকে মুখ রাখে রোজার কাঁধে। আরো ঘুমাবে পাখি? শিশির এক শীতল হাওয়া যেন শরীরে বয়ে যায়, গায়ের প্রতিটা লোম যেন অটোমেটিক দাঁড়িয়ে যায়। রোজার নিঃশ্বাস ঘন হতে থাকে। ব্যাপারটা নির্ণয়ের খেয়াল হতেই বাঁকা হেসে সরে দাঁড়ায় সে। যাওয়া যাক তবে। বাইরে বেরোতেই ধূসর রঙের দুটো গাড়ি দাঁড়ানো। প্রথম গাড়িটি ফাঁকা, কিন্তু দ্বিতীয় গাড়িটি ছিল পুরোপুরি ভরা। হবে না, পুরো গ্যাংটাই যেন বসেছে এতে। রোজা দূর থেকে তাদের দিকে তাকিয়ে রকমারি ভাবনা নিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে রোজার ভাবনা ছেদ না ঘটিয়ে পাশ কাটিয়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো নির্ণয়। হঠাৎ হর্নের শব্দ কানে আসতে ভাবনায় ছেদ পড়ে রোজার। সামনে খেয়াল হতেই বুঝে নির্ণয় অপেক্ষা করছে তার জন্য। রোজা এগিয়ে গাড়ির কাছে যেতেই দরজার লক ওপেন করে দেয় নির্ণয়। ধীরে এগিয়ে গিয়ে গাড়িতে চড়ে বসে রোজা। গাড়ির দরজা বন্ধ হতেই যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে ভিতরে। ধীরে গাড়ি চলতে শুরু করে। বাইরের পরিচিত রাস্তাগুলো পিছনে পড়ে যেতে থাকে, আর সামনে এগিয়ে চলে এক অজানা গন্তব্যের দিকে। রোজা একটু কুণ্ঠিতভাবে জানালার দিকে তাকিয়ে থাকে, চোখে অস্পষ্ট দুশ্চিন্তা। নির্ণয় এই ড্রাইভিংয়ে পুরো মনোযোগ দিলেও মাঝে মাঝে এক চিলতে তাকায় রোজার দিকে। হালকা রোদের আলো এসে পড়েছে মেয়েটার গালের বাঁকে, চোখের পাতায়। নিঃসন্দেহে এই চেহারায় কোনো যুদ্ধ শুরু করা যায়, আর কোনো শান্তিও খুঁজে পাওয়া যায়। মুহূর্তেই মাথা ঝাঁকায় সে। ধুরশালা। নিজেকে নিজে একশত গালি ছুড়ে মাথায় এক জোরে বাড়ি মারে নির্ণয়। নির্ণয়ের গাড়ি বেশ কিছু এগিয়ে গেলেও এখনো স্টার্ট হয়নি দ্বিতীয় গাড়ি। তার কারণ হলো আজ নাকি ত্রিধা গাড়ি চালাবে। এই কথাতেই যেন সকলের মাথায় হাত। আজ বুঝি জীবনের শেষ ঘোড়া ঘুরতে হবে ভাই। আয়ানের কথা বলা টোন টেনে ধরে রিয়ান। কণ্ঠে বিরক্তি, তবে মুখে তার বহিঃপ্রকাশ খুব কম। শান্ত ভঙ্গিতে বলে, আমি তো ভাবছি এখনো বিয়ে হলো না, এখনই এই মাইয়া কেমনে পটলো। তোলার টিকিট হাতে করে এনেছে ভাই। তোরা গেলে যা, আমি যাচ্ছি না। তো নেমে যা, বেঁধে রেখেছে নাকি কেউ? ত্রিধার কণ্ঠে রাগ, মনে অটল জেদ। আর যেন গাড়ি না চালিয়ে তার মন শান্ত হবার নয়। নিজের জেদের সাথে নো কম্প্রোমাইজ। আয়ান এবার মুখে হাত চেপে চেপে হেসে ফেলে। দুজনের দিকে তাকিয়ে দুজনের মুখের ভঙ্গিমা দেখে আরো বেশি হাসি পেল, তবে নিজেকে কোনো মতে সংযত করে বলতে লাগলো, ভাই শুরু হয়েছে, তোদের আর ঘোরা হবে না। তার চেয়ে চল আমরা বাসায় ঢুকে যাই। তাই চল। এই ড্রাইভিংটা রেস্টুরেন্টে থেকে অর্ডার কইরা আনা খাবার নয়, যে চাইলাম আর পেলাম। এটা শিখতে হয়, অনুশীলন করতে হয়। রিয়ানের কথায় বিন্দু পরিমাণ পাত্তা না দিয়ে ত্রিধা ড্রাইভিং সিটে বসে পড়ে। ঘাড় ঘুরিয়ে একবার তাকায় রিয়ানের আর আয়ানের দিকে। যেতে চাইলে আসতে পারিস, নয়তো আমি চললাম। কথাটুকু শেষ হতে গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। শুরু হলো চাকার ঘর্ষণ। ত্রিধার হাতে স্টিয়ারিংয়ে মনের সাথে যুদ্ধ করে ভয়ে ভয়ে গাড়িতে চড়ে বসে আয়ান, তবে রিয়ান তখনও দাঁড়ানো। সেদিকে খেয়াল করে কাঁপা কাঁপা গলায় আয়ান বলে, ভাই উপায় নেই, জলদি উঠে আয়। নীর একটা এগিয়ে গেছে। ত্রিধা আর একবার তাকায় রিয়ানের দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, বেল্ট ঠিক করে বেঁধে নেওয়ার আহ্বান জানালাম। আজকের রাইডটা মিস করলে আফসোস করবে। মনের ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রিয়ানের। উফ বলে নিঃশ্বাস ছেড়ে সামনের সিটে বসে সে। ঠিক তখনই একটা স্টিয়ারিং ঘোরায় ত্রিধা। গাড়ি আচমকা ঝাঁকি খেয়ে সামনে গড়িয়ে চলে। পেছনে সিটে বসা আয়ান প্রায় হেঁচকি তুলে বলে, হে আল্লাহ রক্ষা করো। ত্রিধা কিছু না বলে ঠোঁট শক্ত করে সামনে তাকিয়ে থাকে, চোখে তার জেদ, মুখে হালকা দৃঢ়তা। রিয়ান জানালার বাইরের দিকে তাকায়। কিছু সময় নিস্তব্ধতা ভেঙে এবার অপূর্ব বলে, ভাই সকলে দোয়া করো, আজ নিশ্চয়ই বড় ঝড় আসবে। বেরিয়ে গিয়েছে দুটো গাড়ি, একটা একটু আগে আরেকটা খানিকটা দেরিতে, তবু শেষমেশ রওনা হয়েছে দুটোই। দোতলা ঘরের জানালার ফাঁক দিয়ে দাঁড়িয়ে কেউ একজন সেই দৃশ্য দেখছিল নিঃশব্দে। নজর যেন বাজ পাখির মতো গাড়ি দুটোর উপরেই সীমাবদ্ধ। ধীরে ধীরে দৃষ্টি অগোচর হয় গাড়ি দুটি। হয়তো এই অপেক্ষাতেই চাতক পাখির মতো ছিল সে, ছিল তার না বলা কামনা। গাড়ির ধোঁয়াটে ছায়া মিলিয়ে গেল দূরে, চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত শান্তি, কেমন এক বিজয়ের মৃদু হাসি। মানে কেবল এই জানালার ফাঁকেই বন্দি। জানালার পাতলা সাদা পর্দাটা আলতো করে ছেড়ে দেয় সে, উল্টো ঘুরে দাঁড়ায় সে। পা টেনে ধীরে ধীরে এগিয়ে আসে ঘরের ভিতর থেকে। চারিপাশে নিস্তব্ধতা, যেন কোনো অদৃশ্য ভার হঠাৎ নামিয়ে রাখা হয়েছে বুকে। বিছানার পাশে এসে ধপ করে বসে পড়ে সে। নরম চুল তুলে বিছানায় ছুঁড়ে দেয় নিজের শরীর, এড়িয়ে যায় সব নিয়ন্ত্রণ। এ যেন অনেক দিনে জমে থাকা ক্লান্তির পর এক বিশ্রী প্রশান্তি। হঠাৎ এক
ঠোঁট গলিয়ে এক উচ্চ হাসির শব্দ যেন পুরো ঘর মাতিয়ে তোলে। ফাঁকা ঘরের প্রতি দেয়ালে দেয়ালে বাড়ি খায় সেই হাসি। হাসির প্রতিটা প্রতিধ্বনি যেন কিছুটা পাগলাটে তবে কঠোর। হাসির মাঝে যেন শরীর কেঁপে উঠছে। বারবার নিজেকে স্থির করে শরীরটা হালকা ঘুরিয়ে বিছানার পাশে যত্নে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নেয় সে। আঙ্গুলের ছোঁয়ায় স্ক্রিন জ্বলে ওঠে। এক ঝলক আলো তার মুখে পড়ে। এতক্ষণের পৈশাচিক রূপ যেন মুহূর্তে ঠান্ডা নির্লিপ্ততায় মিশে যায়। ফোনটা একটু ঘোরায় হাতে, তারপর কন্টাক্ট লিস্ট খুলে স্ক্রল করে কিছু নামের উপর দিয়ে হঠাৎ থেমে যায় হাত। স্ক্রিনে ঝুলতে থাকা পরিচিত এক নাম। থেমে থাকা হাতটি আবারও স্ক্রল করে, তারপর চাপ দেয় ডায়াল বাটনে। রিং হচ্ছে। ঘরের নিস্তব্ধতায় সেই রিংটোন যেন অসহ্য দীর্ঘ। সে চুপচাপ শুয়ে থাকে। ঠোঁটের কোণে লেগে রয়েছে সেই হালকা এক বাঁকা হাসি। থেমে যায় বাজতে থাকা শব্দ। অপর পাশে কলটা রিসিভ হয়। কথা আসে না। মুহূর্ত খানিকের অপেক্ষা। কেবল নিঃশ্বাসের শব্দ, হালকা ঝাপসা গুঞ্জন। বেরিয়ে গিয়েছে। শব্দ দুটো উচ্চারণ করে বিছানায় ছেড়ে উঠে আবারও এগিয়ে যায় সে। সাদা পর্দা, গ্লাস লাগানো দরজার কাছে। দৃষ্টি দেয় বাহিরে রাস্তার পাশে। চোখ দুটো লাল হতে থাকে তার। শেষ করে দাও দুহি রাজা আর প্রাণ ভোমরাকে। কথা শেষ করার আগেই হঠাৎ ঘাড়ে কিছু স্পর্শ পেতে থমকে যায় যারা। বুকের মাঝে জড়ো হয় ভয়ের দল। দ্রুত হাতে থাকা ফোন কান থেকে নামিয়ে নেয়। শুষ্ক ঢোক গিলে উল্টো ঘুরতেই চোখ মুখ এক ঝলক গরম সিগারেটের ধোয়া। কাশতে থাকে সে। এক হাতে ঘাড় চেপে ধরে, অন্য হাতে মুখের গলা জলে। চোখ থেকে পানি পড়ে। ধোয়া কেটে যেতেই সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ভয়ে তটস্থ হয়ে যায় সে। এক হাত পকেটে, অন্য হাতে সিগারেট ধরা। ঠোঁটে বাঁকা হাসি, চোখে সেই পুরনো গভীরতা। শরীরের অবয়বে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত অবজ্ঞার ছাপ। রেহান। জারার গলা শুকিয়ে আসে। শব্দ বেরোতে চায় না। নিজেকে স্থির করার যেন দৃঢ় সংকল্প তার। একাধিক পুরুষের শরীরের ঘ্রাণ শুষে নেওয়া নারীর সামান্য সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। বুকের মাঝে কষ্টে ডানা বাঁধে। ধুপ করে উঠে জারার। দম নিতে ভীষণ কষ্ট হয় তার। গলা জড়িয়ে আসছে বারংবার। চোখের কণা ছলছল করে উঠছে তার জমতে থাকা পানিতে। চোখ এক মুহূর্তে বেজায় ভিজে যায়। মুখে এক নিঃশব্দ আক্ষেপের রেখা ফুটে ওঠে। কেউ বোঝে না কতটুকু ভাঙা আছে এই হৃদয়, যে ডানায় বাঁধা কষ্ট কখনো মুক্তি পাবে নাকি। জারার বুক ছিঁড়ে বেরিয়ে আসা কষ্টের বাণীগুলো রেহান শুনল কি শুনল না তার আর জানা নেই। কথা শেষের আগেই যারা খেয়াল করলো বড় সেই জানালার কাছে গিয়ে দাঁড়ানো রেহান। যারা নিজেও এগিয়ে যায় সেদিকে। দোতলার সেই বিশাল জানালার সাদা পর্দা যেন মৃদু বাতাসে দোল খাচ্ছে। রেহান এক দৃষ্টিতে বাহিরে সেই বিশাল লোহা ঘেরা গেটের পিচ ঢালা রাস্তার দিকে তাকিয়ে সিগারেট টানছে। তোমায় ভালোবেসে আমি চরিত্রহীনা। মনোযোগে বিঘ্ন ঘটায় জারার। কাপা কাপা গলায় বলা কথাগুলো। কাঁদছে মেয়েটা, তবে সে কান্না যেন পাষাণ পুরুষের হৃদয় গলাতে ব্যর্থ। অতীতে কারো ভালোবাসা নয়, বরং ভোগের সামগ্রী। বাঁধ ভাঙা উপচে পড়া চোখের পানিগুলো অনবরত পড়তে থাকে যারা। সেদিকে একবারও না তাকিয়ে ঘরে থাকা কাঠের চেয়ারে গিয়ে আরাম করে বসে রেহান। এক পা রাখে অপর পায়ের উপর। সিগারেটের শেষ ভাগে লম্বা টান দিয়ে ছুঁড়ে ফেলে ফ্লোরে। ডান হাতে হালকা ইশারায় কাছে ডাকে। সামনে তার দিকে তাকিয়ে চোখের পানি বিসর্জন দেওয়া যারাকে। ঠোঁটের কোণে যেন এক টুকরো নিষ্ঠুর প্রশ্রয়। তার এক হাতের হালকা ইশারা, একটা সাধারণ ডাক, পুরোটাই যেন শত বছরের তৃষ্ণার জল। যারা কাঁপতে কাঁপতে ধীরে ধীরে এগিয়ে যায়। চোখের পানি ঝরছে, বুক ফেটে যাচ্ছে, শ্বাস থেমে থেমে আসছে। এই পুরুষটা তাকে ছিঁড়ে ফেলেছে, অপমান করেছে, চুপ করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তবুও তার ডাক এড়িয়ে যাওয়া যেন অসম্ভব। এক পা করে এগোয় যারা। প্রতিটা পদক্ষেপে যেন নিজেকে ভেঙে নিচ্ছে একটু একটু করে। রেহান মাথা সামান্য কাত করে তাকিয়ে থাকে তার দিকে। চোখে সেই চিরচেনা দৃষ্টি, যেন যারা তার চেয়ে এক ধাপ নিচের ক্লান্ত খেলনা, যেটা সে বারবার ছুঁড়ে ফেলে আবার তুলে নেয়। যারা এসে দাঁড়ায় তার সামনে, দূরত্ব মাত্র এক হাত। রেহানের ঠোঁট গলিয়ে পড়া বাঁকা হাসির প্রতিটা চিত্র যেন ছিন্ন বিচ্ছিন্ন করে মেয়েটার বুক। হাতের ইশারায় বসতে বললে ফ্লোরের দিকে নজর দেয় যারা। অত্যন্ত গহীন থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, যা কেবল অর্ধেক লুকানো অর্ধেক প্রকাশিত। দুহাঁটু ভাঁজ করে মাটিতে বসতে শক্ত হাতের থাবায় অনুভব হয় গলায়। নিঃশ্বাস নিতেও যেন ভুলতে বসেছে সে। হঠাৎ আক্রমণে নিজেকে বাঁচানোর বিন্দুমাত্র সুযোগ নেই। আমার নাকের ডগায় বসে আমার ফুল ছেড়ে ফেলার প্ল্যানে মেতে ওঠার মতো এত সাহস কোথায় পেলি তুই? লাগছে আমার। হাতের বাঁধন আরো কিছুটা শক্ত করে রেহান। এবার আর শ্বাস নেবার একটুও জোর নেই জারার। চোখ লাল হতে শুরু করেছে। প্রাণ পাখি যায় যায় তার চোখ দুটো নিভে আসছে, ধোঁয়াশা হয়ে আসছে সকল কিছু। হাত উঁচিয়ে ছুঁয়ে দিতে যায় রেহানের গাল, তবে অনেক আগে নাক ছিটকে এক ঝটকায় জারার গলায় ছেড়ে দেয় রেহান। এই নটি, এই নস্টারজাত, আমার মেহেরিনের দিকে তোর নোংরা দৃষ্টি দেওয়ার আগে কলিজা কি এক সিটি ফোটাও ভয়ের জন্ম হয়নি? খুব খুব করে কাশছে যারা। বারবার ঢোক গিলে নিজেকে শান্ত করছে। নিজের শরীরের সমস্ত শক্তি যেন ফুরিয়ে এসেছে। রেহানের চোখ জোড়া যেন আগুনের জ্বলন্ত লাভা। ওই চোখে দৃষ্টি যেন ভস্ম করে দেয়। প্রেমে ব্যর্থ এক নারীর হৃদয়। কাপা কাপা গলায় যারা বলে, ঘৃণা হচ্ছে তোমার?
আমার ঘৃণাতে থাকার মতো যোগ্যতা এখনো তোর হয়নি। বাকি কথা বলার আগে হাত উঁচিয়ে থামিয়ে দেয় যারা, মুখে এক বিকৃত হাসি রেখে আবারও বলে, এক নষ্টর ভালোবাসা প্রত্যাখ্যান করে আর এক নষ্টর জন্য এতটা ব্যাকুলতা হয় রে পুরুষ। আগুনে হালকা ঘি ঢেলে তাপকে কিছুটা বাড়িয়ে তোলে যারা, হিংস্র বাক্যে আরো খেপিয়ে তোলে নিজেকে, বিপদে ফেলে সে। হঠাৎ পুরুষ হাতে শক্তপোক্ত এক থাপ্পড় এসে পড়তে ঠোঁটের কোণ বেয়ে চিচ্চির করে রক্ত বেরিয়ে আসে যারার। রেহান হালকা ঝুঁকে যারার মুখের দিকে তাকায়, যার ফলে তার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে যারার মুখে। আমার মেহেরিন পবিত্র, আমার ছোঁয়া না পাওয়া অবধি সে পবিত্র। তার সাথে নিজেকে মেলাতে এসে মৃত্যুকে ডেকে এনেও না। ভুলে যেও না তোমাকে এখানে কেন এনেছি। নিজের কাজে মনোযোগ দাও, না হলে টিকিট ছাড়াই উপরে পাঠানো হবে তোমাকে। কথা শেষে হনহন করে বেরিয়ে যায় রেহান। পিছনে ঘুরে তাকানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই তার। এদিকে মাটিতে বসে থেকে পাকা সিমেন্টের মেঝেতে একের পর এক ঘষি দিতে থাকে যারা। মেহেরিন, 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 এই নারীর ধ্বংসের মাঝেই গড়ে তুলব আমার ভালোবাসা। ধ্বংস করব দুই পুরুষের স্বপ্ন। রোহন আমার, শুধুই আমার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।